আলাইকুম, আমন্ত্রণ সবাইকে চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজনে সাথে রয়েছে আমি তাসফিন আশরাফ। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ সোলাপ সংবাদ শিরোনামগুলো। সব মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল একাডেমি প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর ঘোষণা, দিন বদলের যাত্রার কেন্দ্রবিন্দুতে তরুণদের রাখার প্রতিশ্রুতি। সৌদি প্রবাসীদের ইকামার মেয়াদ বেড়েছে 24 দিন, রোববার থেকে নতুন ভিসা ইস্যু, 30 সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ ফ্লাইটের অনুমতি। দেশে শীতের সময় দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণের আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীরও, স্বাস্থ্যবিধি মেনে পরিস্থিতি মোকাবেলার আহ্বান। রিজেন্ট হাসপাতাল কেলেঙ্কারিতে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজিকে বাদ দিয়ে মামলা, প্রমাণ পেলে অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা। এবং সারা বেগম কবরীর চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক সাবিনা ইয়াসমিনের আত্মপ্রকাশ, এই তুমি সেই তুমির গান রেকর্ডও শুরু। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে রাশিয়ায় ফেলে দেয়া প্লাস্টিক থেকে গয়না তৈরির খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আরওআর সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। এবারে বিস্তারিত। 2041 সালে উন্নত বাংলাদেশ করার লক্ষ্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ তরুণদের দিন বদলের যাত্রার কেন্দ্রবিন্দুতে থাকতে চায়। জাতিসংঘের 75তম সাধারণ অধিবেশনের সাইড লাইনে ডিজিটাল কোঅপারেশন অ্যাকশন টুডে ফর ফিউচার জেনারেশন বিষয়ে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, 2030 সালের মধ্যে দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল একাডেমি প্রতিষ্ঠা করা হবে। নীলাদ্রি শেখর রিপোর্ট। বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন। বাংলাদেশে টানা 3 বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্কের সদর দপ্তরে জাতিসংঘের 75তম সাধারণ অধিবেশনের সাইডলাইন ডিজিটাল কোঅপারেশন অ্যাকশন টুডে ফর ফিউচার জেনারেশন শীর্ষক হাই লেভেল বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের ডিজিটাল সেবার শক্তি কতটা তা কোভিড-19 মহামারীতে যেমন প্রকাশ পেয়েছে, তেমনি বিশ্বে ডিজিটাল বৈষম্য উন্মোচন হয়েছে। As we set to transform Bangladesh into an advanced economy by 2041, we wish to place our younger generation at the center of this transformative journey. Keeping this in mind, I would like to make the following pledges. Establish digital academy and centers of excellence in every secondary school of the country by 2030, considering emerging job markets led by the fourth industrial revolution. ডিজিটালাইজেশনে সরকারের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 103.48 মিলিয়নে দাঁড়িয়েছে। Our digitalization has afforded our people huge opportunities to become change makers. Our focus on digital connectivity has facilitated economic development and catalyzed social changes, including women's empowerment. It is helping SDGs implementation and fight against COVID-19. ভার্চুয়াল এই বৈঠকে বিভিন্ন দেশের প্রযুক্তিবিদরা অংশ নেন এবং তাদের পরামর্শ দেন। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকদের কাজের অনুমতি ইকামার মেয়াদ 24 দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। পররাষ্ট্রমন্ত্রী জানান, রোববার থেকে নতুন ভিসা দেয়া হবে। বৈধ ভিসা এবং ইকামার মেয়াদ আরও 3 মাস বাড়ানোর আলোচনাও চলছে। সামিয়া রহমান প্রেমার রিপোর্ট। করোনা পরিস্থিতিতে দেশে এসে আটকা পড়েন অনেক সৌদি আরব প্রবাসী বাংলাদেশি শ্রমিক। এই মাসের মধ্যেই দেশটিতে যেতে না পারলে সর্বশান্ত হওয়ার আশঙ্কায় শুরু হয় তাদের বিক্ষোভ। এই পরিস্থিতিতে প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়াতে সৌদি সরকারের সাথে আলোচনা শুরু করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী জানান,
প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভের মাঝে ঢাকা রিয়াদ আলোচনার ভিত্তিতে ইকামার মেয়াদ বাড়াতে রাজি হয়েছে সৌদি আরব। সময় আরো বাড়ানো হবে বলেও জানান তিনি। বললো যে আমরা তো মিশন ইকামা এক্সটেন্ড করি না, তবে এই মাস সফর মাস পর্যন্ত মানে আরো 24 দিন 25 দিন আছে, এই সময়ে যেই যেতে যাবে তার ইকামা আমরা এক্সটেন্ড, এই সফর মাস আমরা এক্সটেন্ড করে দেবো। সুতরাং আমার মনে হয় এর মধ্যে আমরা বাকি সবাই পাঠাই। যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তা বাড়ানোর প্রক্রিয়াও শুরু হচ্ছে। তারা বলছে যে আগামী ওই যে ছুটির পরেই মিশন খুলবে, তাদের এমবেসি খুলবে, এমবেসি খোলার সাথে সাথে যাদের এক্সপায়ার হয়ে গেছে ভিসা তাদের এক্সটেনশন করে। 30 সেপ্টেম্বর পর্যন্ত রিয়াদ ও জেদ্দায় 4টি বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে বিমান বাংলাদেশ। সামিয়া রহমান, প্রিমা, চ্যানেল আই, ঢাকা। দেশে দ্বিতীয় ধাপে করোনা ভাইরাস সংক্রমণ ঘটতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী। সংক্রমণ রোধে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করে মন্ত্রী বলেন, শীতের সময় সংক্রমণ নিয়ে সরকার সতর্ক রয়েছে। জানাতুল বাকিয়া কেকার রিপোর্ট। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 20 শয্যার জেরিয়াট্রিক ওয়ার্ড, আল্ট্রাসাউন্ড সেন্টার, শিশু ডায়াবেটিক ক্লিনিক সহ একাধিক উন্নয়নমূলক কাজ শেষে এর উদ্বোধনী অনুষ্ঠান। প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, মুজিব শতবর্ষ উপলক্ষে হাসপাতালের চিকিৎসা সুবিধা উন্নয়ন ও সম্প্রসারণ কাজের বিবরণ তুলে ধরেন সংশ্লিষ্টরা। 2 মে 2020 সালে প্রথম পর্যায়ে ঢাকা মেডিকেল কলেজের পুরাতন প্লাস্টিক সার্জারি বিভাগকে ডেডিকেটেড কোভিড হাসপাতাল হিসাবে রূপান্তর করে রোগী সেবা কার্যক্রম শুরু করা হয়। কোভিড পরিস্থিতি তুলে ধরে সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরার আহ্বান জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা। মাস্ক পরিধান করা টিকার চাইতেও গুরুত্বপূর্ণ। আপনারা বলবেন তুমি টিকার জন্য চিন্তা করো না, কিন্তু মাস্ক পরো। 1 নম্বর, বারবার হাত ধোও, জনসমাগমপূর্ণ এলাকা এড়িয়ে চলো। দেশে দ্বিতীয় ধাপে করোনার সংক্রমণ ঘটবে বলে সকলকে সতর্ক করে সরকারের নেওয়া নানান উদ্যোগের কথা তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। সেকেন্ড ওয়েভের জন্য আমি এটাই বলবো, আমাদের স্বাস্থ্য সেবা যেভাবে প্রস্তুত হয়েছে, ডাক্তাররা, নার্সরা, হাসপাতাল, যন্ত্রপাতি, এটি একইভাবে থাকবে। আরো বেশি আমরা এর বেশি উন্নত করব সেকেন্ড ওয়েভের প্রস্তুতি হিসেবে। শীতকালীন সময় অনেক রকমের সামাজিক অনুষ্ঠান হয়, বিয়ে হয়, বিভিন্ন রকমের পিকনিকে যায় লোকে, তারপরে এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, খেলাধুলার অনুষ্ঠান হয়, যার মধ্যে সংক্রমণ বাড়তে পারে। স্বাস্থ্য খাতের দুর্নীতি রোধে কাউকেই ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের প্রতিনিধিরা ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অনুষ্ঠানে বক্তৃতা করেন। জানাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় 37 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু 5044 জনের। মৃত্যুর হার 1.43। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2163 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 2,62,953 জন। সুস্থতার হার 74.64। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 3,53,844 জন। নমুনা সংগ্রহ হয়েছে 13,977 এবং পরীক্ষা হয়েছে 14,150। এই সময় শনাক্ত 1,666 এবং শনাক্তের হার 11.77। রিজেন্ট হাসপাতাল কেলেঙ্কারিতে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি আবুল কালাম আজাদকে বাদ দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আমিনুল ইসলাম এবং রিজেন্ট হাসপাতালের শাহেদ করিম সহ 5 জনকে আসামি করে মামলা করেছে দুদক। দুদক জানিয়েছে, অনুসন্ধানে যাদের বিরুদ্ধে প্রমাণ মিলেছে তাদেরই আসামি করা হয়েছে। লালা নওশিনের রিপোর্ট। করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট সহ বিভিন্ন অভিযোগে রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদ করিম সহ স্বাস্থ্য অধিদপ্তরের বেশ কয়েকজনকে বিভিন্ন সময় ধাপে ধাপে জিজ্ঞাসাবাদ করা হয় দুদকে। অনুসন্ধানে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আমিনুল ইসলাম, রিজেন্টের মালিক শাহেদ করিম, স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী, সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ শফিউর রহমান ও গবেষণা কর্মকর্তা ডাক্তার দিদারুল ইসলামকে আসামি করে মামলা করেছে দুদক। অনুসন্ধানকারী কর্মকর্তা
মামলায় যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গিয়েছে মামলা করার মতো তাদের বিরুদ্ধেই মামলা করার সুপারিশ করেন এবং কমিশন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার অনুমোদন প্রদান করেছেন। তবে রিজেন্ট কাণ্ড ও মাস্ক জালিয়াতির ঘটনায় স্বাস্থ্যের সাবেক ডিজি আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদ করা হলেও মামলায় আসামি করা হয়নি। এ প্রসঙ্গে দুদক জানায় সাবেক ডিজির বিরুদ্ধে আদালতে দেওয়ার মতো কোনো প্রমাণ মেলেনি। প্রমাণ মিললে পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। দায় মুক্তি বলা যাবে না, আদালতে প্রমাণযোগ্য সাক্ষী বা এভিডেন্স এই মুহূর্তে পাওয়া যায়নি। এখানেই শেষ না, তদন্তের সুযোগ আছে, তদন্তকালে আরো বিস্তারিত দেখা হবে। আপনারা জানেন তখন যারা আসামি হবে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হবে। পর্যাপ্ত তথ্য না মেলায় আরো কয়েকজনকে মামলা থেকে বাদ দেওয়া হয়েছে বলেও জানান দুদক সচিব। গত 7 জুলাই করোনা ভাইরাস শনাক্তের ভুয়া সার্টিফিকেট সহ বিভিন্ন অভিযোগে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে মামলা করে র্যাব। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে শীতকালে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তথ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, করোনার শুরুর সময়ের মতো শীতকালেও অনেক বেশি সতর্ক থাকতে হবে। মন্ত্রী বলেন, সরকারের সঠিক সিদ্ধান্তের কারণে করোনা পরিস্থিতিতেও কেউ না খেয়ে মারা যায়নি। করোনা মোকাবেলায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ ভালো অবস্থায় আছে উল্লেখ করে তিনি বলেন, এডিবির হিসাবে চলতি বছর জিডিপির প্রবৃদ্ধি 5.2% হয়েছে, বেড়েছে রপ্তানি প্রবৃদ্ধিও। এখানে ভয়াবহ পরিস্থিতি হতে পারে এমন আশঙ্কার কথা অনেকে ব্যক্ত করেছিলেন। বাংলাদেশের জিডিপি গ্রোথ রেট 2020 সালে এডিপির প্রাক্কলন অনুযায়ী 5.2, ভারতের -9, চীনের 1.8, কোরিয়ার -1, পাকিস্তানের -0.4। অর্থাৎ এতে আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত দেশের মধ্যে বেশিরভাগ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে মাইনাস, আর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এটি এডিবির প্রাক্কলন 5.2। এটি সম্ভবপর হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণে এবং সময়োচিত পদক্ষেপের কারণে। দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই বলে পাবনা 4 আসনের প্রার্থী এবং ভোটারদের আশ্বস্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আলী আসগরের ভিডিওতে পাবনা প্রতিনিধি আক্তারুজ্জামান আক্তারকে সঙ্গে নিয়ে সোমা ইসলামের রিপোর্ট। আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলা মিলে পাবনা 4 আসন। 26 সেপ্টেম্বর এই আসনের উপনির্বাচন সুষ্ঠু আয়োজনে কমতি রাখতে চাইছে না নির্বাচন কমিশন। তারই অংশ হিসেবে বেলা 11টায় পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে আইন শৃঙ্খলা প্রশাসন সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেন সিইসি। নির্বাচনে বহিরাগতরা যেন কোনো প্রভাব ফেলতে না পারে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কোনো আচরণে ইসিকে যেন বিতর্কিত না হতে হয় সে বিষয়ে সতর্ক থাকতে সব বাহিনীকে নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। যদি কোনো প্রার্থী আপনাদের কাছে কোনো অভিযোগ করে, সেই অভিযোগের বিভিন্ন স্টেজ আছে, বিভিন্ন ধাপ আছে। সেই ধাপগুলো যেমন এখন আমাদের মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করেন, তাদের কাছে সে অভিযোগ তারা যদি করে সাথে সাথে সেটা অ্যাকশনে যাবেন। সে জেলা ম্যাজিস্ট্রেট সাহেবকে সেটা আমি অনুরোধ করবো যে ইমিডিয়েটলি সেই যদি কোনো অভিযোগ থাকে সেটা দেখতে হবে, যদি অভিযোগ সত্য থাকে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আইনগত ব্যবস্থা করার জন্য যথেষ্ট ডকুমেন্ট আপনাদের কাছে সেই উপকরণ এবং সামর্থ্য আছে আমি বিশ্বাস করি। নির্বাচন কতখানি সুষ্ঠু হবে সে বিষয়ে শতভাগ নিরপেক্ষতার আশ্বাস দিয়েছেন সিইসি। স্বাস্থ্যবিধি মেনে ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন তিনি। আমরা তো ব্যালট পেপার সকালে নিয়ে আসবো, তো এগুলো রাতের দিন হওয়ার তো প্রশ্নই ওঠে না। নির্বাচন সুষ্ঠুভাবে হবে সেই প্রস্তুতি আমরা নিচ্ছি। 24 সেপ্টেম্বর মধ্যরাতে শেষ হবে সব ধরনের নির্বাচনী প্রচারণা। গত 2 এপ্রিল সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে পাবনা 4 আসন শূন্য ঘোষণা করা হয়। আবারও ভোট, সিইসি বলছেন নির্বাচন সুষ্ঠু হবে। বিএনপির প্রার্থী বলছেন পাতানো নির্বাচন। আওয়ামী লীগের প্রার্থী বলছেন নির্বাচনের সবার সমান সুযোগ আছে, শুধু নির্লিপ্ত ভোটাররাই যদি কেন্দ্রে না আসেন কিংবা প্রার্থীরা যদি তাদেরকে কেন্দ্রে না আনতে পারেন তাহলে প্রার্থীরা কার ভরসায় এই ভোট করছেন
এই প্রশ্নই এখন ঈশ্বরদীর জনমনে। পাবনার ঈশ্বরদী থেকে সময় ইসলাম, চ্যানেল আই। বরেন্দ্র সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। চলচ্চিত্র ব্যক্তিত্ব সারা বেগম কবরীর পরিচালনায় এই তুমি সেই তুমি ছবির সঙ্গীত পরিচালনা করছেন তিনি। সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রটির গানের রেকর্ডিং চ্যানেল আই ভবনের আয়ের রেকর্ডিং স্টুডিওতে শুরু হয়েছে। চলচ্চিত্র এবং সঙ্গীত প্রেমীদের জন্য এই আনন্দ সংবাদের বিস্তারিত জানাচ্ছেন মিথিলা নাজনীন। বাংলার গানের পাখি সাবিনা ইয়াসমিন সঙ্গীত শিল্পী হিসেবে খ্যাতি আর মর্যাদার আসন বিশ্বজোড়া। এই গুণী শিল্পী এবার আত্মপ্রকাশ করছেন সঙ্গীত পরিচালক হিসেবে। সাবিনা ইয়াসমিনের গাওয়া এই গানে অভিনয় করবেন চলচ্চিত্রটির পরিচালক এবং অভিনেত্রী কবরী। দুজনেই জানালেন তাদের অনুভূতি। এটা ভাবতেও পারিনি কখনো যে সঙ্গীত পরিচালক হিসেবে আসবো, এবং তাও আমার এত কাছের একজন মানুষের ছবিতে। তুমি এত লোকের গান গিয়েছো, তোমার গানও যেন তোমার পরিচালনায় যেন আগামী জেনারেশন যেন বলতে পারে যে সাবিনা ম্যাডামের মিউজিক ডাইরেকশনে যে আমরা নতুন একটা পথ খুঁজে পেয়েছি। আমি তো বলি মানে মডার্ন এই আধুনিক যুগের মধ্যে যে সাবিনার আবির্ভাব, সাবিনা কবে এসছে কি এসছে সেটা কিন্তু ম্যাটার না, ম্যাটার হচ্ছে সাবিনা যে বর্তমান যুগকে যে সেই অত আগে থেকে এখন এসে সাবিনা যে সাস্টেইনেবল একটা পজিশনে যে মিউজিক ডিরেকশন দিচ্ছে, এটা তো একটা মহাকাব্য। নতুন প্রজন্মের সঙ্গে কাজ করতে নিজের আনন্দের কথাও জানান নন্দিত এই শিল্পী। সবকিছুই একটা নতুন অভিজ্ঞতা, একটা নতুন মানে শিল্পীদেরকে দিয়ে গান গাওয়াবো, এটা তো কখনো ভাবিনি। এটা তো একটা মানে অদ্ভুত লাগছে আমার কাছে, নিজেই তো গেয়ে এসছি সব সময়। হ্যাঁ, অভিনয় আর একসাথে কাজের অভিজ্ঞতায় নতুন কিছু সৃষ্টি করে দর্শক শ্রোতাদের মন ভরিয়ে দিবেন অভিনয় এবং গানের জগতের এই কিংবদন্তিরা, এমন আশা সবার। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস। খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টসে যোগ দিচ্ছেন মিশু চৌধুরী, যাচ্ছি তার কাছে। মিশু। তাসমিন, ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আই স্পোর্টসে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথেই আছি। বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। দুই দেশের ক্রিকেট বোর্ডের বিষয়টি আলোচনাধীন। শুরুতেই জানাবো বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের আরও আপডেট। নির্ধারিত সময়ে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তা আরেক দফা বাড়ল। 14 দিনের কোয়ারেন্টাইনের সিদ্ধান্তে এখনো অনড় লঙ্কানরা। বিসিবি বলছে টেস্ট চ্যাম্পিয়নশিপ হওয়ায় সিরিজের গুরুত্ব অনুযায়ী কিছুটা আপোষ করা হতে পারে। রিপোর্ট করেছেন তামান্না তানজিনা। বিষয়টা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের, ছাড় দেয়া কিংবা বাদ দেওয়ার অবকাশ নেই। বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ নিয়ে সংকট নিরসনে দফায় দফায় আলোচনা করছে দুদেশের ক্রিকেট বোর্ড, কিন্তু লঙ্কান টাস্ক ফোর্স ও মন্ত্রণালয় থেকে বেঁধে দেয়া নিয়ম শিথিল করার ব্যাপারে একেবারেই অনড় আয়োজকরা। এখনও তাদের মূল দাবি বাধ্যতামূলক 14 দিনের কোয়ারেন্টাইন। পুরো বিষয়টা কিন্তু এসএসসির উপর নির্ভর করছে না, বিষয়টা অনেকটা নির্ভর করছে তাদের সরকারের যে সিদ্ধান্ত বা তাদের যে সংশ্লিষ্ট যে কোভিড টাস্ক ফোর্স আছে তাদের যে সিদ্ধান্ত সেটার উপর। এবং আমরা যতটুকু জানতে পেরেছি এসএসসি তাদের সাথে যোগাযোগ রাখছে এবং আমাদের অবস্থানটা বোঝানোর জন্য তারাও কাজ করছে। কিছু অ্যাডজাস্টমেন্ট যদি প্রয়োজন হয় আমরা সেটা করব এবং সে ব্যাপারেও আমাদের প্রাথমিক কথাবার্তা হয়েছে। প্রথমে ঠিক ছিল সেপ্টেম্বরের 23 বা 24 তারিখ শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ ক্রিকেট দল, কিন্তু লঙ্কানদের বেঁধে দেয়া বিধি নিষেধের মধ্যে সেটি পিছিয়ে সম্ভাব্য তারিখ হয় 27 সেপ্টেম্বর। সেটিও পিছিয়ে যাওয়ার শঙ্কা আছে। এখন পর্যন্ত যেহেতু আমরা পাইনি, সেক্ষেত্রে যদিও আমাদের প্রিপারেশন সবকিছু 27 তারিখে ধরেই আমরা এগোচ্ছি, তবে এই মুহূর্তে বিষয়টা একটু চ্যালেঞ্জিং হবে 27 তারিখে ট্রাভেল করা। ভিসা এবং অন্যান্য জটিলতা তো রয়েছেই। তবে করোনা পরিস্থিতি বিবেচনায় শ্রীলঙ্কা সফর আপাতত স্থগিত হলেও জাতীয় দলের ক্যাম্প চলবে, পাশাপাশি ঘরোয়া লিগও শুরু হবে। তামান্না তানজিনা, চ্যানেল আই, ঢাকা। প্রথমবার বাংলাদেশ টেস্ট দলের স্কোয়াডে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে চান এই তরুণ ক্রিকেটার। শ্রীলঙ্কা সিরিজের প্রাথমিক স্কোয়াডের সাথে অনুশীলনের পর জানিয়েছেন করোনার কারণে আগের ফর্মে নেই তিনি। আপাতত স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন সাইফুদ্দিন।
স্কিলের দিক থেকে আমি অন্য প্লেয়ারদের চেয়ে অনেক পিছিয়ে গিয়েছি, কারণ প্রায় ব্যাটিংটা যাই হোক পাকার মধ্যে করেছি যেভাবে ম্যানেজ করা যায়, বাট বোলিংটা একদমই করতে পারিনি। তো যার কারণে আজকে বোলিং করলাম, গত 2 দিনও বোলিং করলাম, বাট আমার যেরকম রিদমটা এটা পেতে আরও সময় লাগবে। ইউএফএ বর্ষসেরা ফুটবলারের জন্য মনোনীত হয়েছেন ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুয়নি এবং বায়ার্ন মিউনিখের 2 তারকা রবার্ট লেভানডস্কি ও ম্যানুয়েল নেওয়ার। ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন্স জার্গেন ক্লুপ মনোনয়ন পেয়েছেন বর্ষসেরা কোচ হিসেবে। সেরা কোচের দৌড়ে তার প্রতিদ্বন্দ্বী বায়ার্ন কোচ হান্সি ফ্লিক ও লাইপজিগের জুলিয়ান নাগলসম্যান। বর্ষসেরা নারী ফুটবলার হিসেবে মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের রাইট ব্যাক লুসি ব্রঞ্জ। মেয়েদের ফুটবল ক্যাটাগরিতে সেরা কোচের তালিকায় জায়গা পেয়েছেন বার্সেলোনার লুইস কোর্টেস। অক্টোবরের 1 তারিখে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে বর্ষসেরাদের নাম ঘোষণা করা হবে। সম্মানিত দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। আপনাদের সবাইকে ফিরে নিয়ে যাচ্ছি মূল সংবাদে তাসফিনের কাছে। মিশু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, করোনা কাল দীর্ঘায়িত হতে পারে। মেট্রো রেল কর্তৃপক্ষ এই বিবেচনায় তাদের কর্মীদের জন্য 2টি ফিল্ড হাসপাতাল তৈরি করেছে। ভিডিও কনফারেন্সে হাসপাতাল দুটি উদ্বোধন করে মন্ত্রী জানান, 2030 সালের মধ্যে ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসন ও গণপরিবহনের সক্ষমতা বাড়াতে 6টি মেট্রো রেল রুট তৈরির পরিকল্পনা রয়েছে। এর আওতায় নির্মাণ করা হবে 128 কিলোমিটার রুট, যার মধ্যে 67 কিলোমিটার হবে উড়াল পথে এবং 61 কিলোমিটার হবে পাতাল পথে। প্রকল্পে জনশক্তিকে স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে। তারপরেও করোনায় আক্রান্ত হলে নিজেদের জন্য চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার অংশ হিসেবে নির্মাণ করা হয়েছে 2টি ফিল্ড হাসপাতাল। ঢাকা মহানগরী পার্শ্ববর্তী এলাকা যানজট নিরসন এবং গণপরিবহনের সক্ষমতা বাড়াতে 6টি মেট্রো রেল রুট নির্মাণের একটি সমন্বিত পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। এর আওতায় নির্মাণ করা হবে 128 কিলোমিটার রুট। এর সাথে সংবাদে নিয়ে নিচ্ছি অশোক লিলান ইফাদ অটোস বিরতি। আর বিরতির পর যা থাকছে, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। জাতীয় সংসদ ভবনের উন্নয়ন ও সংরক্ষণের জন্য নেওয়া বিভিন্ন কার্যক্রমের খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার গণভবনে জাতীয় সংসদ ভবনের উন্নয়ন কার্যক্রমের উপস্থাপনা পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। সংসদে সচিবালয়ে 1322 জন কর্মকর্তা কর্মচারী রয়েছেন। তাদের আবাসন সমস্যা সমাধানের জন্য উত্তর প্লাজার 52,097 বর্গফুট জমি ব্যবহারের ধারণা উপস্থাপন করা হয়। প্রকল্পের বিভিন্ন দিক দেখার পর এ ব্যাপারে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সেই সময় জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, চিফ হুইপ নুরে আলম চৌধুরী সহ জাতীয় সংসদ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন। ঘরে বসেই পাসপোর্ট রিনিউ, জন্ম নিবন্ধন সনদ এবং নো ভিসা রিকোয়ারমেন্ট সেবা সহ সব সেবা পাচ্ছেন কানাডার প্রবাসী বাংলাদেশিরা। কানাডার অটোয়ায় বাংলাদেশ হাই কমিশনের বিশেষ কনসুলার সার্ভিস এসব সেবা প্রবাসীদের দোরগোড়ায় এনেছে। এডমন্টন থেকে শাহরিয়া হোসেন রিয়া রিপোর্ট। প্রকৌশলী সাজ্জাদ খন্দকার তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া 2 সন্তান সামিহা আর সাকিবকে নিয়ে জন্ম নিবন্ধন সার্টিফিকেট তৈরি আর বাংলাদেশি পাসপোর্ট নবায়ন করতে সকাল সকাল হাজির হয়েছেন কানাডার বাংলাদেশ হাই কমিশন অটোয়ার কনসুলেট সেবা সার্ভিসে। গত 19 ও 20 সেপ্টেম্বর এডমন্টনের হলিডে ইন হোটেলে সেবা নিতে আসেন 160 জন প্রবাসী বাংলাদেশি। এ সেবা না পেলে 4 ঘন্টার ফ্লাইটে যেতে হতো কানাডার রাজধানী অটোয়াতে বাংলাদেশ হাই কমিশনে। এটা বড় একটা হ্যাসেল, আমার বাচ্চাদেরকে নিয়ে যেতে হতো, স্পেশালি প্যান্ডামিকের সময়। এয়ারপোর্টে ট্রাভেল করাটা অনেকটা মানে রেকমেন্ডেড না, যেহেতু আবার এসে কোয়ারেন্টাইন করতে হবে বা এরকম, সেই হিসেবে এটা খুবই ভালো একটা ধরনের আয়োজন করতে পেরে দারুণ খুশি বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ এডমন্টন। বাংলাদেশ হাই কমিশনের সাথে যোগাযোগ রাখি গত 2 মাস ধরে এবং শেষ পর্যন্ত ওনারা রাজি হন আসতে। তো এই বছরে বেশ সাড়া পাওয়া গেছে। বাংলাদেশ হাই কমিশন অটোয়া থেকে আসা 6 সদস্যের এই টিম এ নিয়ে এডমন্টনে এসেছেন তৃতীয়বারের মতো। ছাত্ররা এখানে পড়তে আসেন এবং সেই সংখ্যাটা আমি কালকে শুনলাম যে প্রায় 500-র মতো। তো এবং কানাডার যে কৃষিক্ষেত্র, মাইনিং, ব্যবসা বাণিজ্য, অন্যান্য সেক্টরগুলো, গ্যাস, খুবই গুরুত্বপূর্ণ একটা শহর। এই আয়োজনে মিডিয়া পার্টনার চ্যানেল আই। কানাডার এডমন্টন থেকে শাহরিয়া হোসেন রিয়া, চ্যানেল আই। এবারে নিউট্রাল টাটা আন্তর্জাতিক সংবাদ।
বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়ানোর জন্য আবারও চীনকে দায়ী করে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই জন্য চীনকে জবাবদিহিতে আনার দাবি জানিয়েছেন তিনি। বিশ্বে করোনা ভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত 3,17,00,000 ছাড়িয়েছে। মৃত্যু 9,75,000-এরও বেশি। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই 2,05,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে এমন পরিস্থিতির জন্য মার্কিন প্রেসিডেন্টের দায়িত্বজ্ঞানহীন আচরণকে দায়ী করেছে চীন। যুক্তরাজ্যে দ্বিতীয় দফায় প্রাদুর্ভাব মোকাবেলায় নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ব্রাজিলে পরীক্ষামূলকভাবে বেশ কিছু হাই স্কুল খুলে দিয়েছে কর্তৃপক্ষ। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। পুরনো প্লাস্টিকের পণ্যকে রিসাইকেল করে ব্যবহার নতুন কিছু নয়, তবে ফেলে দেয়া প্লাস্টিক থেকে হরেক রকমের গয়না তৈরি করে তাক লাগিয়েছেন এক রুশ শিল্পী। পলিনা নামে মস্কোর ওই শিল্পী জাদুঘরে রাখার জন্য বিভিন্ন স্মারক এবং গয়না বানাতেন। করোনা মহামারীতে নিজের ব্যবসা বন্ধ হওয়ার সময় কাটাতেই ভিন্ন ধরনের এই গহনা বানাচ্ছেন পলিনা। প্রথমে একজন গ্রাহকের কাছ থেকে নিজের ডিজাইনে তৈরি পুরনো প্লাস্টিকের গয়নার অর্ডার পান রুশ ওই শিল্পী। এরপরে নিজের শিল্পী সত্তাকে বাণিজ্যিক রূপ দেন তিনি। এবারে অর্থনীতি সংবাদ। ঢাকার সার্বিক উন্নয়নের জন্য এই প্রথম একটি মাস্টার প্ল্যান নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। নেদারল্যান্ড দূতাবাসের আর্থিক সহায়তায় ডাচ বাংলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ইনক্লুসিভ বিজনেস সেমিনারের উদ্বোধন পর্বে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, আগামী 30 বছরে ঢাকায় অনেক ব্যবসায়িক সুযোগ ও সম্ভাবনা তৈরি হবে, যেগুলোকে কাজে লাগাতে হবে। আলোচনায় অংশ নেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম সহ অন্যরা। এবারে চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার হোসনাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মির্জা সেকান্দার হোসেন সহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে প্রতিপক্ষের দায়ের করা মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। হোসনাবাদ ইউনিয়ন পরিষদ চত্বরে রাঙ্গুনিয়াবাসী ও মোগলের হাট ব্যবসায় সমিতির এই কর্মসূচিতে বক্তৃতা করেন ইউপি সদস্য সমীর কান্তি দে, রাঙ্গুনিয়া থানা আওয়ামী লীগের উপদেষ্টা মির্জা ওমর মিয়া, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলমগীর, মোগলের হাট ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল আলম এবং অন্যরা। পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। এবারে পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। টাঙ্গাইলের বাসাইলের দাপনাজোর গ্রামে মাছ চাষ করে অনুকরণীয় দৃষ্টান্ত তৈরি করেছেন এক তরুণ উদ্যোক্তা। তার সাফল্যে এলাকার অনেকেই মাছ চাষে আগ্রহী হয়েছেন। টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। শুরুতে 2 পুকুরে মাছ চাষ শুরু করেন তরুণ উদ্যোক্তা জাকির হোসেন। সফল হওয়ায় এরপর 10 একর নিজস্ব জমিতে 7টি পুকুর তৈরি করে বিভিন্ন প্রজাতির মাছ চাষ শুরু করেন তিনি। বছরে তার আয় প্রায় 20 লাখ টাকা। বর্তমানে মাছের খাবারের দাম ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় আয় কিছুটা কমে গেছে। আমার পূর্বপুরুষ থেকে পাওয়া একটি মাত্র পুকুরের পরিমাণ 200% ছিল। তো এই এক পুকুরের সাথে আমি আরো 6টা পুকুর নতুন করে কাটি। 6টা পুকুর মিলিয়ে মোট জায়গার পরিমাণ 1000%। জাকির হোসেনের সাফল্য দেখে এলাকার অনেক তরুণ মাছ চাষে আগ্রহ দেখিয়েছেন। আমি খুবই উদ্বুদ্ধ, খুব উৎফুল্লিত। আমি ভবিষ্যতে এই মাছ চাষ করব। এখানে আমি দেখেছি 6-7টি পুকুরে ভালো লাভবান হইতেছে। সব ধরনের প্রযুক্তিগত সহায়তা দেওয়ার কথা জানায় স্থানীয় মৎস্য বিভাগ। উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে মৎস্য চাষীদেরকে নিয়মিত পরামর্শ সেবা প্রদান করে থাকি। কিছু কিছু ক্ষেত্রে যদি কোনো রোগ বালাই কোনো প্রকোপ দেখা যায়, সেই ক্ষেত্রে উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে পানি পরীক্ষা করা সহ তাদেরকে সার্বক্ষণিক
পরামর্শ দেওয়া হয়ে থাকে। মাছের খাবারের দাম কমানোর পাশাপাশি বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ক্ষতিগ্রস্ত মাছ চাষিদের পুনর্বাসনের আওতায় আনার দাবি জানিয়েছেন মাছ চাষিরা। টাঙ্গাইলের বাসাইল উপজেলা থেকে মুস্তাফিজুর আহমেদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। উপকূলীয় জেলা বরিশালে 1 লাখ তাল বীজ রোপণের কর্মসূচি নেওয়া হয়েছে। বজ্রপাত মোকাবেলায় তাল গাছকে প্রাকৃতিক প্রতিরোধ হিসেবে বিবেচনা করা হয়। নদী ভাঙন রোধে বেড়িবাঁধ এবং রাস্তার দুপাশে হাজারো তাল গাছের বীজ রোপণ করা হচ্ছে। বরিশাল থেকে শাহিনা আজমিনের তথ্য, ভিডিওতে শমিক আহমেদের রিপোর্ট। সিডর, আইলা কিংবা আমপানের মতো সুপার সাইক্লোনের প্রথম আঘাতটা সহ্য করতে হয় উপকূলীয় অঞ্চলগুলোকে। এ অঞ্চলে ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা কমলেও বজ্রপাতে বেড়েছে। এ সমস্যার প্রাকৃতিক সমাধান হিসেবে বরিশালের 10 উপজেলায় 1 লাখ তাল বীজ রোপণ করার কর্মসূচি নিয়েছে জেলা প্রশাসন। এটা অর্থকরী ফসল হিসেবে কিন্তু এটা কিন্তু লাভজনক, এবং বিশেষ করে ইদানিং আমাদের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কিন্তু অন্যতম একটি দুর্যোগ বজ্রপাত, যেটি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটি প্রতিরোধেও কিন্তু এটা সহায়ক। সবকিছু মিলে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাল গাছ রোপণ লক্ষ্যমাত্রা ঠিক করেছি। বাবুগঞ্জে 1000 তাল বীজ রোপণ করা হয়েছে। পাশাপাশি তাল গাছের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে তালের তৈরি বিভিন্ন খাবারের প্রদর্শন করা হয়। পরিচর্যার অভাবে অনেক ক্ষেত্রে তাল বীজ বপনের এই কর্মসূচি সফল হচ্ছে না। তবে বাকেরগঞ্জের খয়রাবাদ নদীর বেড়িবাঁধে 5 কিলোমিটারের বেশি এলাকায় প্রায় 6000 তাল বীজ বপনে সফলতা এসেছে। আমাদের তাল গাছ দিয়ে এই যে বজ্রপাত থেকে আমরা রেহাই পাই, এই কারণে বিভিন্ন জায়গায় আমরা তাল গাছ রোপণ করে থাকি। মানে বজ্রপাতের হার অনেক বেশি, বজ্রপাতের হাত থেকেও রক্ষা পাওয়া যায়। তাল গাছ ছিল খুব কম, এখন দেখা গেছে পর্যায়ক্রমে মানে এখন তাল গাছের একটা বাগানেই পরিণত হতে যাচ্ছে। এ ধরনের কর্মসূচির মাধ্যমে বজ্রপাত প্রতিরোধ ছাড়াও হুমকির মুখে থাকা তাল গাছের প্রজাতি সংরক্ষণ সম্ভব হবে। শৌমিক আহমেদ, চ্যানেল আই। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। শরিয়া ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা দিতে চট্টগ্রামের ফটিকছড়ির নানপুরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মাইজ ভান্ডার দরবার উপশাখা চালু হয়েছে। ভিডিও কনফারেন্সে উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ এবং মোহাম্মদ মোস্তফা খায়ের, উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহুরুল হক এবং চেয়ারম্যানের একান্ত সচিব ও এসবিপি মোহাম্মদ আকিজ উদ্দিন। সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছে অশোক লীলা নিফাত অটোস বিরতি, আর ফিরে এসে থাকছে 4 অক্টোবর থেকে সারা দেশে 2 সপ্তাহের জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন। করোনা আক্রান্ত শেষ